2022 সালে পাকিস্তানের ইমরান খানের সরকার পতন এবং তার 10 বছর জেল হেফাজত। এরপর 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতন এবং তার বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া। এই দুটো ঘটনারই একটাই কমন লিঙ্ক আছে, সেটা হচ্ছে আমেরিকা। ইমরান খান এবং বাংলাদেশের শেখ হাসিনা উভয়েই তাদের সরকার পতনের পর আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। आज जो आपके पास ये सारी बात करने के लिए इसलिए आया हूँ कि अभी हमें 8 मार्च को या उससे पहले 7 मार्च को हमें एक अमेरिका ने एक बाहर से मुल्क में, मैं नाम मतलब मेरा कि किसी और बाहर से मुल्क से हमें मैसेज आती है। যদিও বা আমেরিকা এই দুটো অভিযোগকেই মানতে অস্বীকার করেছে। As the former Pakistani ambassador to the United States himself has stated, the allegations that the United States has interfered in internal decisions about the leadership of Pakistan are false. As we've stated, they're false. They've always been false, and they remain false. Former Bangladeshi Prime Minister Sheikh Hasina accused the United States of orchestrating mass protests that led to her ouster after weeks of violence. Do you have any comment on that? That's laughable. Any implication that the United States was involved in Sheikh Hasina's resignation is absolutely false. We have seen a lot of disinformation in recent weeks, and we remained incredibly committed to strengthening information integrity across the digital ecosystem, especially with our partners in South Asia. কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে ধোঁয়া উঠেছে মানেই আগুন কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আর এই দুটো ঘটনাকে যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে, তাহলে স্পষ্ট বোঝা যায় আমেরিকার এর পরের টার্গেটটা কে। আগস্ট 2021 তালিবান আফগানিস্তানকে দখল করার ঠিক 3 মাস আগে, অর্থাৎ 1 মে 2021, আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করা শুরু করে নিয়েছিল এবং জুন মাসে আফগানিস্তানের তালিবানের উপর এয়ার স্ট্রাইক এবং ড্রোন হামলা করার জন্য আমেরিকা পাকিস্তানকে তাদের এয়ারবেস ব্যবহার করতে দেওয়ার জন্য প্রস্তাব দেয়। ঠিক সেই মাসেই একটা ইউএস মিডিয়াকে এক্সিওস অন এইচবিওকে একটা ইন্টারভিউ দেওয়ার সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আফগানিস্তানের তালিবানের বিরুদ্ধে লড়তে পাকিস্তান আমেরিকাকে তাদের জমি ব্যবহার করতে দেবে না। Will you allow the American government to have CIA here in Pakistan to conduct cross-border counter-terrorism missions against Al-Qaeda, ISIS, or the Taliban? Absolutely not. There's no way we're going to Seriously? allow any bases, any sort of action from Pakistani territory into Afghanistan. Absolutely not. এর পেছনে ইমরান খানের যুক্তি ছিল যে 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত সন্ত্রাস বিরোধী দমনে আমেরিকাকে সাথ দিয়ে পাকিস্তানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। শুধু আর্থিক ক্ষতি নয়, আর্থিক ক্ষতির পাশাপাশি প্রায় 70,000-এরও বেশি পাকিস্তানের মৃত্যু হয়েছে। তাই এখন থেকে পাকিস্তান আর আমেরিকার কোনো সংঘাতের নয়, বরং শান্তির পার্টনার হতে যায়। Pakistan suffered 70,000 casualties, more than any other country, by joining the American war. We cannot afford any more military actions from our territory. We will be partners in peace, not in conflict. আর ঠিক এখান থেকেই শুরু হয় ইমরান খানের সাথে আমেরিকার সংঘাত। এরপর 2022 সালের 23 ফেব্রুয়ারি ইমরান খান 2 দিনের জন্য রাশিয়া সফরে যান। এবং সেই সফরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে গ্যাস পাইপলাইন এবং গম আমদানি নিয়ে আলোচনা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তার পরের দিনই, অর্থাৎ 24 ফেব্রুয়ারি, রাশিয়া ইউক্রেনের উপর সামরিক আক্রমণ করে দেয়। তখন আমেরিকা
ইমরান খানকে রাশিয়ার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু ইমরান খান তাতে রাজি হয়নি। हम आपके सामने क्या हैं? क्या हम कोई गुलाम हैं कि जो आप कहेंगे हम कर लें? ইমরান খান পাকিস্তানের ফরেন পলিসিকে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন রাখার চেষ্টা করেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ডিপ্লোমেসি এবং ডায়ালগের মাধ্যমে সমাধান করতে বলে। আর ঠিক এরপর থেকেই ইমরান খানের বিরুদ্ধে আসল খেলাটা শুরু হয়ে যায়। আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন আমেরিকার ডোনাল্ড লু, দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ দ্য স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। এবং এই মিটিংয়ে আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড লু স্পষ্ট জানিয়ে দেয় যে ইমরান খানের রাশিয়া সফর এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থানে আমেরিকা ক্ষুব্ধ। ইমরান খান যদি নো কনফিডেন্স মোশন বা আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়ে যায় তাহলে আমেরিকা সব কিছু ভুলে যাবে, কিন্তু যদি ইমরান খান নো কনফিডেন্স মোশনে জিতে যায় তাহলে কিন্তু পাকিস্তানকে মুশকিলের সামনা করতে হবে। এখানে আরও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই ডোনাল্ড লু এই ব্যক্তিটাই আবার শেখ হাসিনার পতনের ঠিক কিছুদিন আগেই বাংলাদেশ সফর গিয়েছিল এবং সেখানে গিয়ে বাংলাদেশের শেখ হাসিনার বিরোধী দলগুলোর সাথে মিটিং করছিল, সেটা একটু পরে আপনি জানবেন। 7 মার্চ 2022 আসাদ মজিদ খান ডোনাল্ড লুয়ের এই বার্তাকে পাকিস্তানের ইসলামাবাদের বিদেশ মন্ত্রকে পাঠায়। আমেরিকার এই বার্তাটা পাকিস্তানে আসার ঠিক পরের দিনই অর্থাৎ 8 মার্চ 2022 পাকিস্তানের জাতীয় সংসদে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ সহ ইমরান খানের যত বিরোধী দল ছিল সব একসাথে পাকিস্তানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। অবশেষে 9 এপ্রিল 2022 রাত্রে পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খান অনাস্থা ভোটে হেরে যায় এবং তার পরের দিন 10 এপ্রিল ভোরবেলায় ইমরান খান তার প্রধানমন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ করে। এরপর শুরু হয় ইমরান খানকে গ্রেপ্তার করার সিলসিলা। 9 মে 2023 তারিখে পাকিস্তানের এলাহাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে প্রথম গ্রেপ্তার করা হয় আল কাদির ট্রাস্ট কেসে, কিন্তু তার ঠিক দুদিন পরে 11 মে 2023 তারিখে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের এই গ্রেপ্তারিকে অসাংবিধানিক বলে ইমরান খানকে বেল দিয়ে দেয়। এরপর 2023 সালেরই 5 আগস্ট ইমরান খানকে আবার দ্বিতীয়বার অ্যারেস্ট করা হয় তোষাখানা কেসে, কিন্তু 29 আগস্ট ইমরান খান আবার বেল পেয়ে যায়। কিন্তু ওই দিনই ইমরান খানকে আবার একবার গ্রেপ্তার করা হয় সাইফার কেসে। এবারে কিন্তু ইমরান খান ফেঁসে যায়। অবশেষে 2024 সালের জানুয়ারি মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের বিরুদ্ধে 10 বছরের কারাগারবাসের সাজা শোনায়। আমেরিকাকে পাকিস্তানের জমি ব্যবহার করতে না দেওয়ার জন্য যেমন ইমরান খানকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশের শেখ হাসিনার সাথে সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে। 2019 সালে শেখ হাসিনা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমেরিকার সাথে শেখ হাসিনার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল এবং 2021 সালে আমেরিকা শেখ হাসিনাকে চাপে ফেলার জন্য বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। অথচ মজার ব্যাপার, বাংলাদেশের র্যাবকে তৈরি করার পরামর্শ, তাদেরকে ট্রেনিং, তাদেরকে সমস্ত যুদ্ধ সরঞ্জাম সব কিছুই দিয়েছিল এই আমেরিকার নিজেই 2004 সালে। Why did the US impose sanctions then on one of your paramilitary organizations? That paramilitary organization was set up by the US. Actually, with their advice, it was established in 2004, and all the training, equipments, everything provided by US. এরপর 2022 সালে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানায়, যেটাকে শেখ হাসিনা বিবিসিকে দেওয়া একটা ইন্টারভিউতে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। Why then does the UN Human Rights Chief raise concerns about allegations of extrajudicial killings, forced disappearances, torture, cracking down on the press? I don't know. Actually, the allegation they
but they couldn't prove it that much. এরপর 2023 সালে আমেরিকা শেখ হাসিনাকে চাপে ফেলার জন্য বাংলাদেশের জন্য একটা নতুন ভিসা নীতি চালু করে এবং এই নীতিতে বলা হয় যদি 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে না হয় তাহলে ভোটাধিকারে বাধাদানকারী ব্যক্তিদের ভিসা আমেরিকা রদ করে দিবে। কিন্তু শেখ হাসিনাও আমেরিকার এই ভিসা নীতির পাল্টা প্রতিক্রিয়া দেয়। আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করবো আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। তার ঠিক পরের মাসে অর্থাৎ জুন 2023-এর 21 তারিখে বাংলাদেশের গণভবনে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা একটা খুলাসা করে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। আর এখান থেকে শুরু হয় শেখ হাসিনা সরকারের পতনের স্ক্রিপ্ট লেখা। দু 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে অর্থাৎ 2023 সালের শেষের দিকে যখন শেখ হাসিনা করোনা ভাইরাস ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য তৈরি হওয়া আর্থিক মন্দা, আমেরিকার ভিসা স্যাংশন, গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘনের চাপ সামলাতে ব্যস্ত, তখন বাংলাদেশে অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাগস ওই সময় বাংলাদেশে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের বাড়িতে যাওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিরোধী দলগুলোর যেগুলো রয়েছে তাদের সঙ্গে মিটিং করায় ব্যস্ত ছিল। এত কিছু করার পরেও 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে যখন শেখ হাসিনা বিপুল ভোটে জয়ী হয় তখন আমেরিকা 2024 সালে বাংলাদেশের এই নির্বাচনকেই ফ্রি অ্যান্ড ফেয়ার মানতে অস্বীকার করে। এরপর 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হওয়ার ঠিক কিছুদিন আগে সম্ভবত 14ই মে বাংলাদেশ সফরে যান আমেরিকার সেই ডোনাল্ড লু, দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। Very honest and open discussions with His Excellency, the Foreign Minister, Foreign Secretary today. The United States has made a commitment on democracy and human rights that we will speak when we see problems, when we can offer suggestions. We will stand up for freedom of speech, freedom of expression, and we look forward to working very closely with our partners here in Bangladesh. যার লিঙ্ক ইমরান খানের সরকার পতনেও ছিল। পাকিস্তানের ইমরান খান এবং বাংলাদেশের শেখ হাসিনা উভয়েই তাদের দেশের মাটিকে আমেরিকাকে ব্যবহার করতে দিতে অস্বীকার করেছিল। আর কাকতালীয়ভাবে দুজনের সরকারের পতন ঘটে। ইমরান খানের সরকারের পতন ঘটে আস্থা ভোটে, আর বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন ঘটে গণ আন্দোলনে। তাই কোনো প্রমাণ না থাকলেও সন্দেহ তো থেকেই যায়। এখন আপনার মনেও দুটো প্রশ্ন আসতে পারে, এক, আমেরিকা কেন সেন্ট মার্টিন দ্বীপটা চাইছে, আর দুই, আমেরিকা কিভাবে কোন দেশের সরকারকে ফেলে দেয়। প্রথমে আমেরিকা কেন এই সেন্ট মার্টিন দ্বীপটাকে চাইছে একটু বলি। বর্তমানে পৃথিবীর অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজন। এই অঞ্চলটাতেই পৃথিবীর মোট জনসংখ্যার 65% মানুষ বাস করে। আর এই ইন্দো প্যাসিফিক রিজনের আশপাশের দেশগুলো মিলে পৃথিবীর মোট জিডিপির প্রায় 60% উৎপাদন করে এবং পৃথিবীর মোট বাণিজ্যের প্রায় 50% বাণিজ্য এই ইন্দো প্যাসিফিক রিজনে হচ্ছে। এখন পৃথিবীর
মোট সমুদ্র পরিবহনের প্রায় 60% এই অঞ্চল দিয়ে পরিবাহিত হচ্ছে। পৃথিবীর মোট ক্রুড অয়েলের 60% এই ইন্দো প্যাসিফিক অঞ্চল দিয়ে পরিবাহিত হয়। পৃথিবীর মোট ন্যাচারাল গ্যাসের 40% এই অঞ্চল দিয়ে পরিবাহিত হচ্ছে। তাই ভারত আর চীনের পাশাপাশি আমেরিকাও এই অঞ্চলে তাদের সামরিক এবং কূটনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। এই অঞ্চলে আমেরিকাকে এখনও অনেক কিছু বিষয়ে ভারতের উপর নির্ভর থাকতে হয়। তাছাড়া চীন এই অঞ্চলে খুব দ্রুত তার প্রভাব বিস্তার করতেছে, যা আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে সরাসরি চ্যালেঞ্জ করতেছে। তাছাড়া এই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা যদি একবার এয়ারবেস তৈরি করে দিতে পারে, তাহলে বাংলাদেশ মায়ানমারের পাশাপাশি আমেরিকা মালাক্কা স্টেটের উপরেও নজর রাখতে পারবে। আর এই মালাক্কা স্টেট দিয়েই চীনের আমদানি করা তেলের 70% যায়। এই জন্য মালাক্কা স্টেটকে বলা হয় চীনের লাইফ লাইন বলা হয়। শুধু তাই নয়, এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমেরিকা ইন্ডিয়ার উপরেও নজর রাখতে পারবে, কারণ আমেরিকা খুব ভালো করেই জানে যে আজ নয়তো কাল ইন্ডিয়া আমেরিকার বিরোধিতা করবেই করবে। এবারে আসুন দেখি কিভাবে আমেরিকা অন্য কোন দেশের সরকারকে কিভাবে ফেলে দেয়। আসলে আমেরিকা অন্য কোন দেশের সরকারকে ডাইরেক্ট ফেলে দেয় না। একটা দেশের সরকারকে ফেলে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার তার 90% আমেরিকা করে দেয়, আর বাকি 10% সেই দেশের জনগণই করে দেয়। অর্থাৎ আমেরিকা যে সরকারকে ফেলতে চাইবে, সেই সরকারের বিরুদ্ধে সেই দেশের জনগণকে সুপরিকল্পিতভাবে খেপিয়ে তুলবে। আর এই ক্ষিপ্ত জনতাই সেই সরকারকে হয় আস্থা ভোটে আর নয় গণ আন্দোলন করে পতন ঘটাবে। যেমন ইমরান খানকে হারানো হয়েছে আস্থা ভোটে, আর শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে গণ আন্দোলনে। 1950 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে প্রায় 20টারও বেশি সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1953 সালে ইরানের মোহাম্মদ মোসাদ্দেকের সরকারের পতন, 1964 সালে ব্রাজিলের জোয়াও গুলার্ট সরকারের পতন, 1973 সালে চিলির সালভাদোর আলেন্দের সরকারের পতন, 1976 সালে আর্জেন্টিনার ইসাবেল পেরোনের সরকারের পতন, 1989 সালে পানামার ম্যানুয়েল নোরিয়েগার সরকারের পতন, 2003 সালে ইরাকের সাদ্দাম হোসেনের সরকারের পতন, 2011 সালে লিবিয়ার গাদ্দাফির সরকারের পতন, আর 2014 সালে ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচের সরকারের পতন। আমেরিকা কোনো দেশের সরকারকে ফেলার প্রক্রিয়া শুরু করে কূটনৈতিক চাপ দিয়ে। হয় আমেরিকাতে অবস্থিত সেই দেশের রাষ্ট্রদূতকে, আর না হলে সেই দেশে অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতকে দিয়ে ওই সরকারের উপরে চাপ সৃষ্টি করে ওই সরকারের নীতি পরিবর্তন করার জন্য। এরপর শুরু হয় আমেরিকার আর্থিক আক্রমণ। আমেরিকা প্রায় সব দেশকেই কিছু না কিছু আর্থিক অনুদান দিয়ে থাকে। বিনিময়ে আমেরিকাও সেই দেশগুলোকে দিয়ে নিজেদের পছন্দ মতো কাজ করায়। এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। কিন্তু আমেরিকার সেই পছন্দ মতো কাজ করতে যদি কোনো সরকার অস্বীকার করে, তখন আমেরিকা সেই দেশের এই অনুদানটাকে আটকে দেয়। শুধু অনুদান নয়, অনুদানের পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকে আমেরিকার একারই ভোটিং শেয়ার আছে 16%। ফলে আমেরিকা খুব সহজেই কোন দেশের লোনকে আটকে দেয়। শুধু লোন আটকানাই নয়, লোন আটকানোর পাশাপাশি আমেরিকা সেই দেশের উপরে স্যাংশন লাগানো শুরু করে দেয়। ফলে সেই দেশের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা ভাণ্ডার আস্তে আস্তে কমে যায়। তখন সরকার বাধ্য হয়ে সেই দেশের ট্যাক্স বাড়ায়, জিনিসপত্রের দাম বাড়তে লাগে। ফলে সেই দেশের জনগণ সেই সরকারের উপরে ক্ষিপ্ত হয়। তখন সেই জনগণের সঙ্গে সেই দেশের বিরোধী দলগুলোও সেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে দেয়। তৃতীয় বা থার্ড স্টেপটা হচ্ছে ওই সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগগুলোকে এবং ওই সরকারের দুর্বলতাগুলোকে মিডিয়াতে প্রচার করা। ফলে ওই সরকারটা আন্তর্জাতিকভাবে সমর্থন হারিয়ে ফেলে, একলা হয়ে যায়। তখন ওই সরকারের বিরোধী দলগুলোর মধ্যে একটা নতুন যেমন অদৃশ্য শক্তি জন্ম নেয়, ঠিক তার পাশাপাশি ওই সরকারের নিজের দলের লোকেদের মধ্যে ভাঙন দেখা দেয়। ফোর্থ স্টেপ বা সর্বশেষ স্টেপ হচ্ছে গুপ্তভাবে সিআইএ এজেন্টকে দিয়ে ওই সরকারের বিরোধী দলগুলোকে, মিডিয়াগুলোকে, এনজিওগুলোকে নৈতিক সমর্থনের পাশাপাশি আর্থিক সহযোগিতা দিয়ে ওই সরকারের বিরুদ্ধে একটা মাহল তৈরি করা। ওই সরকারের কোনো একটা নীতি বা কোনো একটা বিল বা কোনো একটা আইনের বিরুদ্ধে আন্দোলনের নাম করে গোটা দেশে তোড়ফোড় আগুন লাগানো,
হিংসা শুরু করা। যাতে ওই সরকারটা বাধ্য হয়ে পদত্যাগ করে, ঠিক যেমন শেখ হাসিনাকে বাংলাদেশে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এটা তো কিছুই নয়, 2003 সালে আমেরিকা ডাইরেক্ট সেনা অভিযান করেছে, ডাইরেক্ট সৈন্য অভিযান করে ইরাকে সাদ্দাম হোসেনের সরকারের পতন ঘটাইছে। Yesterday, December the 13th, at around 8:30 p.m. Baghdad time, United States military forces captured Saddam Hussein alive. শুধু পতনে ঘটায়নি, সাদ্দাম হোসেনকে আমরা ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছি। পাকিস্তানের ইমরান খান এবং বাংলাদেশের শেখ হাসিনাকে শুধুমাত্র তাদের দেশের জমি আমেরিকাকে ব্যবহার করতে দিতে না দেওয়ার জন্য তাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, কাউকে জেলে ঢুকতে হয়েছে, কাউকে নিজের দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। তাহলে আপনি নিজে কল্পনা করুন, যে নরেন্দ্র মোদী আমেরিকার প্রত্যেকটা ইন্টারভিউ বা পাট কেড়ে দিচ্ছে, সেই নরেন্দ্র মোদীকে আমেরিকা ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন? নিশ্চয়ই করছে। আসলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার স্ক্রিপ্ট লেখার আগেই নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছিল, কিন্তু ভারতের জনগণ আমেরিকার সেই ষড়যন্ত্রকে সফল হতে দেয়নি। কিন্তু হ্যাঁ, এখনও আমেরিকা চেষ্টা করতেছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমেরিকা কেনই বা নরেন্দ্র মোদী সরকারকে পতন ঘটাতে চাইবে? এর অনেক কারণ আছে, কিন্তু যদি আমি সব কারণ বলি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি কিছু গুরুত্বপূর্ণ কারণগুলো আপনাকে বলছি। আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে রাশিয়া, তাই আমেরিকা বারবার চেষ্টা করে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে সরে রাখতে। যখন ভারতে কংগ্রেসের সরকার ছিল, তারা এই আমেরিকা রাশিয়া দুজনকে ব্যালেন্স করে চলত, কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা অনেকবার চেষ্টা করেছে, অনেক চাপ দিয়েছে ভারতের উপর, যাতে ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি, নিজেকে নিরপেক্ষ রেখেছে, না ইউক্রেনের পক্ষে না রাশিয়ার পক্ষে। এরপর রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনার জন্য আমেরিকা কতবার চাপ তো দূর কি বাদ, স্যাংশন লাগানোর ধমকি পর্যন্ত দিচ্ছে। শুধু স্যাংশন তো ছেড়ে দিন, শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনার জন্য ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী তাকেও পাত্তা দেয়নি। শুধু রাশিয়ান তেল নয়, ভারত যখন রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনছিল, রাশিয়া তখনও ভারতের উপরে স্যাংশন লাগানোর ধমকি দিচ্ছিল, কিন্তু নরেন্দ্র মোদীর ভারত সরকার এই আমেরিকার এই স্যাংশনকে কোনো পাত্তাই দেয়নি, এখনও দেয়নি, তখনও দেয়নি, এখনও দেয়নি। তাহলে আপনি নিজেই ভাবুন, আমেরিকার একটু রাগ তো একটু হবে। দু নম্বর সবথেকে বড় কারণটা হচ্ছে ডিফেন্স। আমেরিকা বারবার চেষ্টা করতেছে তাদের F-35 ফাইটার জেটকে ভারতকে বিক্রি করার জন্য, কিন্তু ভারত তাকে পাত্তাও দিচ্ছে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এখন তার দেশের প্রয়োজনে সমগ্র যুদ্ধ সামগ্রী নিজের দেশেই তৈরি করতেছে। মেড ইন ইন্ডিয়া শুধু তৈরি নয়, বরং সেগুলোকে বিদেশেও এক্সপোর্টও করতেছে, রপ্তানিও করতেছে। ফলে নরেন্দ্র মোদীর কারণের জন্যেই আমেরিকার ডিফেন্স মার্কেটে যে ডিফেন্স বিক্রির, অস্ত্র বিক্রির যে বাজার, তাতে দুটো ক্ষতি হচ্ছে। এক, ভারত কিনতেছে না, ফলে আমেরিকার বিক্রি কমে যাচ্ছে। আর দুই, ভারত তার দেশের তৈরি যুদ্ধ সামগ্রীকে বিদেশে বিক্রি করতেছে, ফলে আমেরিকার কোম্পানির মুখগুলোর প্রতিযোগিতার মুখে পড়ে যাচ্ছে। 3 নম্বর কারণটা হচ্ছে ভারতের ইকোনমি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যদি এইভাবেই সামরিকের পাশাপাশি আর্থিক উন্নতি করতে থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার পাশাপাশি সম্পূর্ণ ইন্দো স্পেসিফিক রিজিয়নে আমেরিকার প্রভাব কমে যাবে। ফলে আমেরিকার ইন্দো স্পেসিফিক স্ট্র্যাটেজি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমেরিকা এক্ষেত্রেও, এই জন্যেও আমেরিকা কিন্তু নরেন্দ্র মোদীকে সরানোর চেষ্টা করতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে চায়না। বর্তমানে আমেরিকার অ্যাকচুয়াল শত্রু হচ্ছে চায়না, রাশিয়া নয়। তাই আমেরিকা চীনের বিরুদ্ধে কোয়াড নামে একটা সামরিক গ্রুপ তৈরি করেছে, ভারতও সেই গ্রুপের মেম্বার। তাই আমেরিকা সবসময় চায় ভারত যেন চীনের বিরুদ্ধে থাকে সব জায়গাতেই। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত
কোয়াডের মেম্বার হওয়া সত্ত্বেও চীনের সঙ্গে কিন্তু তার সম্পর্কটা বজায় রাখে। ফলে সেক্ষেত্রেও আমেরিকা হতে পারে, সেক্ষেত্রেও নরেন্দ্র মোদীর প্রতি ক্ষুব্ধ হতে পারে। 5 নম্বর কারণটা হচ্ছে ভারতের ইন্ডিপেন্ডেন্স ফরেন পলিসি বা স্বাধীন বিদেশ নীতি। আগে ভারত কোন দেশের সাথে শত্রুতা করবে, কোন দেশের সাথে বন্ধুত্ব করবে, কোন দেশের কাছ থেকে কী কিনবে, কোন দেশকে ইউনাইটেড নেশনে সমর্থন করবে, তা সব কিছু ঠিক করে দিত আমেরিকা। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এখন কোন দেশের সাথে কী কিনবে, কোন দেশের সাথে বন্ধুত্ব করবে, কোন দেশের সাথে শত্রুতা করবে, কোন দেশকে কি বলবে, সেটা কিন্তু এখন নিজেই ঠিক করে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা বারবার চাপ দিচ্ছিল ভারতকে রাশিয়ার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু ভারত নিজেকে নিরপেক্ষ রেখেছিল, না কারো পক্ষে আর না কারো বিপক্ষে। স্যাংশনস থাকা সত্ত্বেও ইরানের চাবার বন্দরে ভারত ইনভেস্ট করে গেছে। অর্থাৎ যেই ভারত একসময় তার বিদেশ নীতি ঠিক করত আমেরিকাকে খুশি করার জন্য, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ভারতই এখন আমেরিকাকে পাত্তা দেয়নি। 6 নম্বর কারণটা হচ্ছে ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি। আমেরিকা ভারতের সবথেকে বড় ট্রেডিং পার্টনার, কিন্তু আমেরিকা বারবার এই অভিযোগটা করে যে ভারত আমেরিকাকে বেশি টাকার জিনিস বিক্রি করে আর কম টাকার জিনিস আমেরিকা থেকে ভারত কিনে, তাই আমেরিকার লস হয় বা লোকসান হয়। তাই আমেরিকা ভারতের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চায়, বিশেষ করে দুগ্ধ জাতীয় শিল্পে, কিন্তু নরেন্দ্র মোদী তাতে রাজি হচ্ছে না। 7 নম্বর কারণটা হচ্ছে আমেরিকার ডি-ডলারাইজেশনের ভয়। আমেরিকার সামরিক শক্তি আমেরিকাকে পৃথিবীর সুপার পাওয়ার বানায়নি। আমেরিকাকে পৃথিবীর সুপার পাওয়ার বানিয়েছে আমেরিকার কারেন্সি ডলার। আজও পৃথিবীতে 50%-এর বেশি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের পেমেন্ট হয় ডলারে। আজও পৃথিবীর 57%-এর বেশি ফরেক্স হিসাবে রাখা আছে ডলার। আর এই ডলারের জোরেই আমেরিকা সারা পৃথিবীতে দাদাগিরি করে বেড়ায়। কিন্তু মোদীর নেতৃত্বে ভারত এখন নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরিশাস, ইউনাইটেড আরব এমিরেটস ও রাশিয়ার সাথে লোকাল কারেন্সিতে বাণিজ্য করতেছে। তাছাড়া এখনও অনেক দেশের সঙ্গে আলোচনা চলছে যে কিভাবে লোকাল কারেন্সিতে বাণিজ্য করা যায়। ফলে আমেরিকা এখানেও কিন্তু ভয় পাচ্ছে, ডি-ডলারাইজেশনের ভয়। আর এটাই হচ্ছে আমেরিকার সবথেকে বড় ভয়, কারণ আমেরিকা খুব ভালো করেই জানে যেদিন সারা দুনিয়া ডলার ছাড়াই চলা শিখে যাবে সেদিন আর আমেরিকা কেউ পুষবে না আমেরিকাকে সেদিন। তাই যেদিন আমি ভিডিও রেকর্ডিং করতে তার কিছুদিন আগেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে ধমকি দিচ্ছিল যে যদি ভারত ডি-ডলারাইজেশন করার চেষ্টা করে তাহলে কিন্তু ভারতকে খুব এর একটা সাংঘাতিক পরিণাম ভুগতে হবে। 8 নম্বর কারণটা হচ্ছে মাল্টিপোলার কনসেপ্ট। 1939 সালের পর থেকে আমেরিকা নিজেকে পৃথিবীর রাজা ভাবতে শুরু করেছিল, এবং আমেরিকা যা আদেশ করতো পৃথিবীর বাকি সব দেশ তার আদেশকে মেনে চলতে বাধ্য হতো। যদি কোনো দেশ সে আদেশকে মানতে রাজি না হতো, আমেরিকা ষড়যন্ত্র করে সেই দেশের সরকারকেই ফেলে দিত। যেমন পাকিস্তানে ইমরান খান সরকার ফেলা হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে ফেলানো হয়েছে। এতদিন ধরে আমেরিকা একাই পৃথিবীর পাওয়ার সেন্টারে বসেছিল। আমেরিকার বিরোধিতা করতে শুধুমাত্র একটা দেশ, রাশিয়া। কিন্তু মোদির নেতৃত্বেই ভারতও এখন এই বিশ্বগুরু হওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছে। শুধু ভারত নয়, চীনও এই পাওয়ার প্রজেক্টের খেলায় নেমে পড়েছে। ফলে আমেরিকা সে আভিজাত্য এখন কিন্তু হুমকির মুখে পড়ে গেছে। আগে একটা সময় ছিল যখন ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের পার্লামেন্টের সামনে একটা বিল পাস করাতে হলেও আমেরিকার রাষ্ট্রপতিকে ফোন করে অনুমতি নিতে হতো। আর এখন একটা সময় আসছে যেখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করতেছে, অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফোনই ধরেনি। এই তো কিছুদিন আগে ব্রাজিলের রাষ্ট্রপতি প্রকাশ্যে বলেছে মিডিয়ার সামনে বলেছে যে আমি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে চাই। এটাও ঠিক, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো একটা দেশের পক্ষে একাই আমেরিকার সঙ্গে পাঙ্গা নেওয়া সম্ভব নয়, সেটা আর্থিক দিক থেকে হোক বা সামরিক দিক থেকে হোক। কিন্তু যদি ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এই 5টা দেশ এক হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকাকে টক্কর দেওয়া কেন, আমেরিকাকে হারানো কোনো বড় কথা হবে না। কারণ ব্রিক্স কান্ট্রিগুলো বিশেষ করে ইন্ডিয়া, চায়না, রাশিয়া যদি এক হয়ে যায় তাহলে সামরিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে আমেরিকাকে আরামসে টক্কর দিয়ে দিবে। শুধু সামরিক দিক দিয়ে নয়, আপনি যদি অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করেন তাহলেও দেখবেন, সেক্ষেত্রেও দেখবেন যে ব্রিক্স কান্ট্রিগুলো আমেরিকাকে বরাবর টক্কর দিচ্ছে। আমেরিকার এখন জিডিপি হচ্ছে $29 ট্রিলিয়ন। অপরপক্ষে চীনের জিডিপি হচ্ছে $19 ট্রিলিয়ন, ভারতের $5 ট্রিলিয়ন,
ব্রাজিলের $2 ট্রিলিয়ন, রাশিয়ার $2 ট্রিলিয়ন। অর্থাৎ চীন, ভারত, রাশিয়া এবং ব্রাজিলের মোট জিডিপি হচ্ছে $28 ট্রিলিয়ন। তার সঙ্গে এখনও সাউথ আফ্রিকা তো আছেই। অর্থাৎ আমেরিকা আর ব্রিক্স কান্ট্রির যে জিডিপি প্রায় সমান সমান। তাছাড়াও বাংলাতে একটা কথা আছে যে বাইর দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে সদরঘাট। আমেরিকার অবস্থাও ঠিক এইরকম, কারণ আমেরিকার জিডিপি যতই বেশি হোক না কেন, $30 ট্রিলিয়ন হোক না কেন, পৃথিবীতে সব থেকে বেশি দেনা এখন আমেরিকারই আছে। আমি আগেও বলেছি, আমেরিকার সব থেকে বড় শক্তি হচ্ছে তার কারেন্সি ডলার। অপরদিকে পৃথিবীর প্রায় 35%-এর বেশি মানুষ বাস করে এই ব্রিক্স কান্ট্রিতে। তাই এই 5টা দেশ যদি এক হয়ে আমেরিকার ডলার ব্যবহার ছেড়ে দিয়ে নিজেদের কোনো কারণের সাথে বাণিজ্য করা শুরু করে দেয়, তাহলে পৃথিবীর অর্ধেক বাজার থেকে কিন্তু ডলার আউট হয়ে যাবে। আর ডলার খতম মানেই আমেরিকাও খতম। আর আমেরিকা এই ভয়টা সবসময় পায়। এই জন্য আমেরিকা সবসময় চেষ্টা করে ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে কোনো না কোনো গণ্ডগোল লাগিয়ে রাখতে, যাতে এরা কখনো এক হতে না পারে। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত শুধুমাত্র ব্রিক্স নয়, ব্রিক্স ছাড়াও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসিও, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, আসিয়ানের মতো আমেরিকা বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে তাদের সহযোগিতা বাড়িয়ে দিয়েছে। ফলে আমেরিকা সেক্ষেত্রেও কিন্তু নারাজ হচ্ছে। ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে ভারত এতদিন পর্যন্ত সেই দেশকে সমর্থন দিত আমেরিকা যে দেশকে সমর্থন দিতে বলতো। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন আমেরিকার পছন্দ মতো দেশকে সমর্থন দেওয়া তো দূরের কথা, খুদ আমেরিকার বিরুদ্ধেই ভোট দিচ্ছে। এই তো কিছুদিন আগেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারত আমেরিকার বিরুদ্ধে চীনকে সমর্থন দিয়েছে। আমি এরকম আরও 15টা কারণ দেখাতে পারি যার জন্য আমেরিকা নরেন্দ্র মোদীকে সরানোর চেষ্টা করতে পারে, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আর বলছি না। আশা করি এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আমি কেন আপনাকে বলতে চাচ্ছি যে পাকিস্তানে ইমরান খান আর বাংলাদেশের শেখ হাসিনার পর আমেরিকার নেক্সট টার্গেট হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বাহানায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দ্য ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, CNN, বিবিসির মতো প্রো আমেরিকান ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচার করছিল, ঠিক সেই রকমই 2019 সালে 11 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ বিল পাস হওয়ার পর সিএ বিলের বাহানায় এই প্রো আমেরিকান মিডিয়াগুলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করতেছিল। আপনার কি মনে হয় এটা কি শুধুই একটা খবর ছিল, না 2024-এর লোকসভার আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা মাহাল তৈরি করার চেষ্টা ছিল? আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর ঠিক যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ দেওয়া হয়েছিল, ভিসা ব্যান করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই এখন ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি বলে প্রচার করে নরেন্দ্র মোদীর উপর চাপ দেওয়া শুরু হয়ে গেছে। এরপর দেখবেন আমেরিকা ভারতকে অস্থির করার জন্য ভারতের দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, সেটা সাম্প্রদায়িক হতে পারে বা রাজনৈতিক হতে পারে। আর আমেরিকার এই মহান ষড়যন্ত্রে ভারতের কিছু রাজনৈতিক দল, মিডিয়া আর NGO আমেরিকাকে ভরপুর সাথ দিবে।